बिना तेरे बिना तेरे बिना नामुमकिन है। তিহান ভাই, আপনি বাইরে যান না, আমি শাড়ি পরছি তো। শাড়ির আঁচলটা কোনো রকম পেঁচিয়ে দুহাতে আঁকড়ে ধরে বলল তোহা। তবে তার কথায় তিহানের কোনোরূপ হেলদোল প্রকাশ পেল না। সে নির্বিকার ভঙ্গিতে দরজার ছিটকিনি উপরের দিকটায় তুলে দিল। তোহা ড্রেসিং টেবিলের গা ঘেঁষে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রয়েছে। হাতের এদিক ওদিক দিয়ে ছুটে যাচ্ছে অগোছালো শাড়ি। তিহান তার দিকে তাকালো না পর্যন্ত। তার দৃষ্টি সামনের দিকে। সে সোজা গিয়ে তোহার বিছানায় বসে জুতো খুলে পা তুলতে তুলতে বলল, তো তুই পর না শাড়ি, বারণ করেছি? তোহা চোখজোড়া সংকুচিত করে তাকালো। অনুরোধের স্বরে মিনমিনে কণ্ঠে বলল, তিহান ভাই প্লিজ দেখুন, সবাই অনেক আগেই রেডি হয়ে গিয়েছে, শুধু আমিই বাকি। তিহান তার কথা তোয়াক্কা করল না। আয়েশি ভঙ্গিতে বিছানায় গা এলিয়ে দিয়ে পরনের অফ হোয়াইট রঙের পাঞ্জাবির ওপরের বোতামগুলো খুলতে খুলতে বিরক্তিকর কণ্ঠে বলল, দেখ তিহু, ডোন্ট ডিস্টার্ব মি। প্রচুর ঘুম পাচ্ছে, আবার অন্য কোনো রুম ফাঁকা নেই, বাড়ি ভর্তি মেয়ে লোক দিয়ে ভরা। কেমন গা গিজ গিজ করছে। তার উপর তোর বাবা না জানি কোথাকার মানুষজনকে দাওয়াত দিয়েছে। মেয়েগুলো তো খুবই গায়ে পড়া স্বভাবের। সে ব্যাপারে বিস্তারিত বলতে চাচ্ছি না, তুই লজ্জা পাবি। মূল কথা হলো তোর রুমটাই খালি আছে, ঘুমাতে দে, ব্যাস। তিহানের এতগুলো কথায় তোহা বোকা বোকা চাউনি নিক্ষেপ করে দাঁড়িয়ে রইল। তিহান চোখ বন্ধ করে একটা হাত কপালে রেখে শান্তিমতো শুয়ে রয়েছে। কেউ যেন আশেপাশে নেই। তোহার উপস্থিতি একেবারেই নগণ্য। তোহা চিন্তিত ভঙ্গিতে ঠোঁট কামড়ে ধরল। ভাবল, তার মানে উনি এখন এ ঘরে ঘুমাবেন? তবে সে তৈরি হবে কি করে? নিজের বোনের মেহেদির অনুষ্ঠানে কি তার যাওয়া হবে না? অতঃপর কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে মাথা খাটিয়ে বলল, অনুষ্ঠান শুরু হবে একটু পরে, আপনি এখন ঘুমাবেন? তিহান তাকালো না। আগের মতোই শুয়ে চোখ বন্ধ অবস্থাতে বলল, সারাদিন অনেক খেটেছি। তোর বাপ ভাই তো আমাকে বিনা বেতনে কর্মচারী রেখে দিয়েছে। ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারি না। আর এই মেয়ে লোকই মেহেদির অনুষ্ঠানে আমার থেকে কোনো কাজ নেই। তুই সেজে গুজে যা তো, কানের সামনে হয়তো চ্যান করিস না। তোহা কিছুটা সময় নিয়ে ভাবল, এই চ্যানচ্যান কথাটার মানে কি? ওনার ভান্ডারে তো যত সব উদ্ভট কথাবার্তার উৎপত্তি। বাইরে গানের শব্দ শোনা যাচ্ছে, তার মানে নাচ গান শুরু হয়ে গেছে। হঠাৎই কাদো কাদো হয়ে এলো তোহার চেহারা। তবে পানি বের হলো না, কারণ তার সচল মস্তিষ্ক জানে যে কাঁদলে সাজ নষ্ট হয়ে যাবে, কাজল লেপটে যাবে, অতঃপর ঠিক ভূতের মতো দেখাবে তাকে। তা তো হতে দেওয়া যাবে না। কিছু সময় পর ধৈর্যহারা হয়ে এবার সে সরাসরি বলল, আমি আপনার সামনে শাড়ি পরতে পারবো না। তার কণ্ঠে স্পষ্ট তীব্র দৃঢ় ভাব। তিহান কোনো কথা বলল না। তবে পর মুহূর্তেই বাম কাত হয়ে ফিরে শুল। নিজেই তোহার কাঁথাটা খুলে গায়ে টেনে নিয়ে তীক্ষ্ণ ভরাট কণ্ঠে সাবধানী বাণী সমেত বলল, ঘুরে শুয়েছি। আর একটা কথাও যদি বলিস, একবারে সব খুলে চোখের সামনে বসিয়ে রাখবো, বলে দিলাম। তোহা আতকে উঠল। হৃৎপিণ্ডটা বার কয়েক লাফিয়ে শান্ত হয়ে গেল। ভাবল, ওনার বিশ্বাস নেই। রাগের মাথায় দেখা যাবে সত্যি সত্যি যা বললেন তাই করবেন। কি বিশ্রী একটা কাণ্ডই না হবে। আরেকবার তিহানকে সচেতন দৃষ্টিতে দেখে নিল তোহা। গলা পর্যন্ত কাঁথা টেনে উল্টো দিকে ঘুরে কপালে হাত ঠেকিয়ে ঘুমাচ্ছেন তিহান। সুতরাং তার দিকে তাকানোর কোনো উপায় নেই। সে নিশ্চিত মনে ছোট্ট একটা শ্বাস ফেলে কোনো রকম গায়ে জড়ানো আঁচলটা সরিয়ে রাখল। মনোযোগ দিয়ে কুচি করছে, তখনই দরজায় খটখট শব্দ হলো। স্বর্ণালী আপুর কণ্ঠ শোনা যাচ্ছে, তোহা আর কতক্ষণ লাগবে রে তোর? তোর বোনের মেহেদি আর তুই দরজা আটকে বসে আছিস? তোহা দ্রুত কুচিটা গুজে নিল। গলা বাড়িয়ে বলল, হয়ে গেছে আপু, আসছি। আয় জলদি, নিশাকে তো তুই মেহেদি পরিয়ে দিবি, ও অপেক্ষা করছে। হ্যাঁ আসছি, যাও তুমি। আর কোনো কথা শোনা গেল না স্বর্ণালীর। তবে তার খালামুনির কণ্ঠ শোনা গেল। তিনি ব্যস্ত কণ্ঠে স্বর্ণালীকে বলছে, এই তিহানটা গেল কই রে স্বর্ণা? কই সাথে সাথে থাকবে, নিশ্চয়ই বাইরে বেরিয়েছে। আঁচলটা সুন্দর করে গায়ে জড়িয়ে কানে গলায় হাতে ফুলের গহনাগুলো পরে নিল তোহা। তার আর তার বড় বোন নিশার জন্যই শুধু তাজা ফুলের গহনা আনানো হয়েছে, বাকিদের সবার আর্টিফিশিয়াল ফুল।
মূলত শুধু নিশার জন্যই তাজা ফুলের গহনা অর্ডার দেওয়া হয়েছিল। সে যেহেতু বউ, তাই ওকেই এটা মানাবে। কিন্তু বিকেলের দিকে যখন গহনা আনা হলো, তখন এক দেখাতেই সেটা প্রচন্ড ভালো লেগে গিয়েছিল তোহার। তখনই সে বলেছে যে তার জন্য ফুলের গহনাই লাগবে। নিশার মতো অত বেশি ভারী ফুলের নয়, নর্মাল হলেই চলবে, কিন্তু তবুও তার লাগবে। কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে তাকে গহনা এনে দিবে? কারণ তাজা ফুলের গহনা একদিন আগে অর্ডার দিতে হয়। শেষমেশ তার আবদারের কাছে হেরে গিয়ে সন্ধ্যার দিকে তিহান কোথা থেকে যেন ম্যানেজ করে এনে দিয়েছে। সাথে একটা বেলি ফুলের গাছরাও এনেছে। সেটার তীব্র সুঘ্রাণ রুম ভরে গেছে, সুভাষিত হয়ে গেছে চারিপাশ। তোহা খোপায় বেলি ফুলের গাজরাটা পড়েছে, তখনই তিহান সশব্দে উঠে বিছানা থেকে নেমে গেল। তোহার দিকে এগিয়ে আসতেই সে গাজরাটা ক্লিপ দিয়ে আটকানোর চেষ্টা করতে করতে বলল, কি হয়েছে? আমি শব্দ করিনি তো, আপনি ঘুমান না। তিহান উত্তর দিল না। ড্রেসিং টেবিলে কি যেন একটা খুঁজলো। কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেতেই সেটা হাতে নিয়ে সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ল। তোহা ভ্রু কুঁচকে তাকালো। তিহানের হাতে একটা সেফটি পিন। অদ্ভুত তো, সে কি করতে চাইছে? বাকিটা ভাববার আগেই তিহান তার শাড়ির আঁচল টেনে নিল। কোমরের দিকটা ঢেকে পিন লাগাতে লাগাতে ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, বেয়াদব মেয়ে, দিন দিন চরম অসভ্য হচ্ছিস। এমন অভদ্রের মতো শাড়ি পরেছিস কেন? তিহানের ধমকে আর বিচ্ছিরি কথাবার্তায় মনটা বিষিয়ে এলো তোহার। কাঁদো কাঁদো ভাবে বিষণ্ণ কণ্ঠে সে বলল, ওটা আমিই লাগিয়ে নিতাম দিহান ভাই। তিহান তার কথাটা গায়ে নিল না, মন দিয়ে নিজের কাজ করতে লাগলো। অদ্ভুত হলেও সত্যিই তার আঙ্গুলগুলো একবারের জন্য ভুল করে হলেও তোহার কোমর স্পর্শ করেনি। খুব সন্তর্পণে সাবধানতার সাথে পিনটা আটকে দিয়ে উঠে দাঁড়ালো সে। তখনও চুলের ক্লিপটা লাগাতে সফল হয়নি তোহা। তিহান তার পিছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, হাত সরা। তিহানের রাশভারী কণ্ঠের এহেন আদেশে তোহার হাত দুটো অটোমেটিক সরে গেল। কোনো রকম হাত দুটো গুটিয়ে দৃষ্টি নিচের দিকে দিয়ে রয়েছে সে, কারণ তার দৃঢ় বিশ্বাস আয়নায় তাকালেই একজোড়া পলকহীন চক্ষু যুগলের নিবদ্ধ হয়ে যাবে তার দৃষ্টি। যে চোখজোড়ায় একরাশ মুগ্ধতা এসে ভর করেছে, সেই চোখে তাকানোর সাহস নেই তোহার, একদম সাহস নেই। তিহান তার খোপায় গাজরাটা সুন্দর করে পরিয়ে ক্লিপগুলো লাগিয়ে দিল। অতঃপর সরে গিয়ে ফের শুয়ে পড়তে উদ্যত হলে তোহা একটু সাহস করে বলল, আপনাকে খালামণি খুঁজছিল। ভেরি গুড, এখন যা, বের হতো রুম থেকে। তোহা আর ঘাটল না। তার রুম থেকে তাকেই বের হতে বলছে, তাও আবার কি তেজ! চলে যেতে নিয়েও কিছু একটা ভেবে থমকে দাঁড়ালো সে। একটা জিনিস বুঝে আসতেই হুড়মুড় করে ডেকে উঠল, দিহান ভাই। উত্তরে তিহান এক নজর তাকিয়ে তিক্ত কণ্ঠে বলল, হুরে, আজ শুধু একটা অনুষ্ঠান বলে বেঁচে গেলি, হয়তো বারবার আমার ঘুমে ব্যাঘাত ঘটনার অপরাধে তোর গাল দুটো চড়িয়ে লাল করে দিতাম আমি। তিহানের কথাগুলো তার কানের থেকে 200 মাইল দূরে দিয়ে চলে গেল। বুকের ভেতর হাতুড়ি পেটা করছে, লজ্জায় গা শিউরে উঠছে। মনে হচ্ছে সে এখনই জ্ঞান হারাবে। কয়েক মুহূর্তের ব্যবধানে তার অবচেতন দেহ লুটিয়ে পড়বে ফ্লোরে। সে দ্রুত কয়েক কদম এগিয়ে এসে আগের মতোই হন্য ভঙ্গিতে বলল, আপনি না ঘুমিয়েছিলেন, তবে দেখলেন কি করে? আমার শাড়ি সরে গেছে। তুই আসলেই কি এত বোকা দিহু, নাকি ভান করিস? তুই কি ভুলে গেছিস তোর আলমারিতেও একটা বড় সড়ো আয়না লাগানো আছে? সেটা যেহেতু বিছানার বাম দিকে রাখা, তো উল্টো দিকে সবকিছু আয়নাতে দেখতে পাওয়া কি কোনো আধ্যাত্মিক ব্যাপার মনে হচ্ছে তোর কাছে? নিশার পাশে বসে এক মনে তার হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে তোহা। তার চোখে মুখে প্রবল আড়ষ্ট ভাব, মুখে হাসি নেই, থমথমের চেহারা। তার গোমর চেহারার দিকে তাকিয়ে নিশা ফিসফিসিয়ে বলল, কি হয়েছে তোর? মুখের এমন অবস্থা বানিয়ে রেখেছিস কেন? তোহা শীতল কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। নিশা ভ্রু কুঁচকে তাকায়। তার মেহেদির অনুষ্ঠান নিয়ে তোহারই সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট ছিল। কে কোন রঙের শাড়ি পাঞ্জাবি পরবে সব সেই ঠিক করেছে, তবে এখন এত চুপচাপ কেন? তার তো এখন হই হুল্লোড় করার কথা। নিশা আবারও বলল, কিছু হয়েছে তোহা? শরীর খারাপ লাগছে? তোহা এবার শক্ত কণ্ঠে বলল, বললাম তো আপু, কিছুই হয়নি, আমি ঠিক আছি। নিশা আর কিছু বলল না, চুপ করে গেল। মেয়েটার হঠাৎ কি হলো কে জানে। মিনিট 10 আগে এক প্রকার দৌড়ে বেরিয়ে এসেছে তোহা। তিহানের মুখ থেকে সে কথাগুলো শোনার পর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি।
তিহান তাকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সে চলে এসেছে। তবে এখন মনে হচ্ছে তার তিহানের কথাটা শোনা উচিত ছিল, কারণ সে এতটুকু জানে যে তিহান অন্তত এমন মানুষ নয় যে কিনা লুকিয়ে লুকিয়ে তার শাড়ি পরা দেখবে বা তার দিকে বাজে দৃষ্টিতে তাকাবে। তেমনটা তিহান নয়, সে জানে। তখন হঠাৎ করে তিহানের অমন কথা বলা আর বলার ভঙ্গি দেখে সে সময়টায় তার ছোট্ট মস্তিষ্ক আর কিছু আসেনি। তিহানের কথাটা তার সত্যি মনে হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে তিহান মজা করছিল। জোরে সাউন্ডে গান বাজানো হচ্ছে। সামনে নিশাপুর কয়েকজন মেয়ে বান্ধবী উড়াধুরা নাচ করছে। এক একজনের শাড়ি টাড়ি যাচ্ছে তা অবস্থা। বাড়ির বড়রা এদিকটাই নেই, এখানে সব কাজিনরা। বড়রা থাকলে হয়তো এভাবে নাচার কোনো সাহস পেত না তারা। খুব সম্ভবত তিহান তখন তাদের কথাই বলছিল। মেয়েগুলো আসলেই খুব উগ্র টাইপের। এক কোনায় দাঁড়িয়ে রয়েছে তার ভাইয়েরা, তার আর নিশার বড় ভাই তুর্য, আর তার ছোট খালামুনির দুই ছেলে নুহাস আর সাইফ। তারা আড্ডায় মশগুল। এদিকের অনুষ্ঠান নিয়ে তাদের ধ্যান ধারণা নেই। তিহান তার খালামুনির একমাত্র ছেলে। বড় খালামুনিরা তাদের পাশের ফ্ল্যাটেই থাকে, আর ছোট খালা থাকে অনেক দূরে। নিশার বিয়ে উপলক্ষে 1 সপ্তাহের জন্য এখানে এসেছে। তার বাবার কোনো ভাই বোন নেই বিধায় তাদের কোনো ফুফাতো ভাই বোনও নেই। চুপচাপ মেহেদি লাগাচ্ছে তোহা। দুহাতে সে একা লাগাতে পারবে না, তাই ওপাশের হাতে স্বর্ণালী মেহেদি লাগিয়ে দিচ্ছে। স্বর্ণালী তার ছোট খালার মেয়ে, নুহাস আর সাইফের ছোট বোন, কিন্তু বয়সে তার থেকে 1.5 বছরের বড়। নিশার বান্ধবীদের নাচানাচি থেমেছে একটু আগে। ক্লান্ত ভঙ্গিতে তারা সামনের চেয়ারে বসে আছে। এক নাগারে এতক্ষণ বসে থাকতে থাকতে নিশার পা ধরে যাচ্ছে। চোখ মুখ কুঁচকে সে বলল, আর কতক্ষণ লাগবে রে তোদের? অসহ্য লাগছে আমার। তোহা শান্ত চাউনিতে তাকালো। তার বোনটা বরাবরই ধৈর্যহীন, বলল, আরো আধা ঘন্টা তো লাগবেই, বা তারও বেশি। পুরো বাক্য শেষ করার আগেই তিহানের ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল, এই তিহু, উঠ না। সেই কখন থেকে পাশের সিট দখল করে বসেছিস? আমরা তো ছবি তুলতে পারলাম না নিশার সাথে। উঠ। তোহা চমকে তাকালো। তিহানের সাথে নুহাস আর সাইফও আছে। পরক্ষণেই দৃষ্টি নামিয়ে ভাবল, তিহান কখন এলো এখানে? সে না ঘুমিয়েছিল? তিহান ভ্রুকুচকে তাকিয়ে আছে। তোহা উঠছে না দেখে সে মৃদু ধমকের স্বরে আবার বলল, উঠ না, বসবো কোথায়? দ্রুত উঠে দাঁড়ালো তোহা। আবারও লজ্জা লাগছে তার। তিহান তার থেকে একটু দূরত্বে দাঁড়িয়ে আছে। তাড়াহুড়ো করে পা বাড়াতে যেয়ে হাতে থাকা খোলা মেহেদির কোণে জোরে চাপ লেগে প্রায় অনেকটা মেহেদি ছিটকে তিহানের পাঞ্জাবিতে পড়ল। আতকে উঠল তোহা। এখনই এটা হতে হলো? ধ্যাত, হন্তদন্ত কণ্ঠে সে বলল, সরি, আমি মুছে দিচ্ছি। বলে হাত দিয়ে সেটা মুছতে যেয়ে আরো লেপটে ফেললো। ফলস্বরূপ তার হাতেও মেখে গেল অনেকটা। নিশা বিরক্তিকর কণ্ঠে বলল, কি করলি তোহা? পাঞ্জাবিটা তো পুরো নষ্ট হয়ে গেল। তুই কি একটা কাজও? তিহান তাকে মাঝপথেই থামিয়ে দিল। পকেট থেকে টিস্যু বের করে এক পলক তোহার দিকে তাকিয়ে নিজের পাঞ্জাবি মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে বলল, সমস্যা নেই। অতঃপর সবার সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। তোহা চুপ করে এক কোণায় যেয়ে দাঁড়ালো। মুখের ভারী ভাবটা আরো ভারী হয়েছে। তার হাতে অ্যাব্রো থ্যাব্রো ভাবে লাগা মেহেদিতে রং হয়ে যাচ্ছে। আশেপাশে মোছার জন্য কিছু পাচ্ছেও না। তিহানের মতো সে তো আর পকেট টিস্যু নিয়ে ঘোরে না। চোখ জ্বালা করছে, সবকিছু অসহ্য লাগছে। ঘড়ির দিকে তাকালো সে। রাত 10টা বাজে। তার হাতে এখনো মেহেদি লাগানো হয়নি। আহত দৃষ্টিতে মেহেদি রাখার ডালার দিকে তাকালো সে। ডালা সম্পূর্ণ খালি। আপুর বান্ধবীরা আর সবাই মিলে সব লাগিয়ে নিয়েছে, আর তার হাতে যেটা আছে সেটা নিয়ে নিশাকে লাগিয়ে দিতে হবে। সুতরাং সে মেহেদি লাগাতে পারবে না। আর এত রাতে কেই বা তাকে মেহেদি নতুন করে এনে দিবে? হঠাৎ হাতে কিছু একটা অনুভব হতেই দ্রুত সেদিকে তাকালো তোহা। তার পাশে দাঁড়িয়ে আছে তিহান। মেহেদি লাগা হাতটা আলতো করে ধরে নিজের রুমাল দিয়ে যত্ন করে তা মুছিয়ে দিচ্ছে তিহান। তার দৃষ্টি তোহার হাতের দিকে। তোহা দ্রুত তার ভাই বোনদের দিকে তাকালো। না, সবাই ছবি তোলাতুলিতে মশগুল। এদিকে কারোর নজর নেই। তিহান হাতের দিকে তাকিয়ে একেবারে শান্ত কিন্তু অত্যন্ত কঠোর কণ্ঠে বলল, তখন কিছুই দেখিনি আমি। আয়নার কথাটা মজা করে বলেছিলাম। আর তুই গাধি কিছু না বুঝে ভোঁ দৌড় দিলি। নিজের রুমে যেয়ে দেখিস তোর ড্রেসিং টেবিলটা বাকিয়ে রাখা। বিছানা থেকে শোয়া অবস্থায় আলমারির আয়নায় তোর ড্রেসিং টেবিল না, বরং ওয়াশরুম আর বারান্দার দরজা দেখা যায়।
পুরো কথা শুনে তারপর রিয়্যাক্ট করতে হয়। স্বর্ণা তোকে ডাকার আরো অনেকক্ষণ পরে উঠেছি আমি। যখন বুঝেছি তুই সম্পূর্ণ রেডি, তখন শাড়ি সরে রয়েছিল, তাই রাগের মাথায় বকে ফেলেছি। আর সেজন্য আমি একদমই সরি না, কারণ আমি সেটা ঠিক না করলে তুই ওটা ঠিক করার কথা মাথায়ও আনতি না, তা আমার জানা আছে। আর তখন সত্যি মেহমান দিয়ে রুম ভর্তি ছিল। আমাদের ফ্ল্যাটের চাবি ছিল বাবার কাছে, আর বাবা বাইরে বেরিয়েছিল। নিশার রুমে খালু খালারা ছিল, তাদেরকে তো আমি মুখের উপর বের হতে বলতে পারি না। তার উপর মাথাটাও খুব ধরছিল, বাধ্য হয়েই তোর রুমে ঘুমাতে গিয়েছিলাম, নয়তো কখনোই যেতাম না। বলে তোহার হাতটা ছেড়ে দিল তিহান। রুমালটা পকেটে ঢুকিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে নিজের কপালের ঘাম মুছল। তার চোখে স্পষ্ট অভিমান। তোহা হতবিহ্বল দৃষ্টিতে চেয়ে রয়েছে। আসলেই সে এত বোকা কেন? তিহানকে সে কিভাবে অবিশ্বাস করতে পারল? এখন তো নিজের উপরই বিরক্ত লাগছে, অসহ্যকর। রাত 12টা। মুখের মেকআপ তুলে ক্লান্ত ভঙ্গিতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তোহা। মেহমানরা সব চলে গিয়েছে, তার রুমে কেউ নেই। সে কখনো রুম শেয়ার করতে পারে না। নিশাপু, স্বর্ণালী আপু এক রুমে ঘুমিয়েছে। তিহান ভাইদের ফ্ল্যাটে তিহান ভাইয়ের সাথে নুহাস আর সাইদ ঘুমিয়ে আছে। আর ছোট খালু আর তার বাবা তুর্য ভাইয়ের রুমে। তুর্য ভাই আর ড্রয়িং রুমের সোফায় ঘুমিয়ে আছে। আর মা ছোট খালা এক রুমে, শুধু তার রুমটাই খালি। পরনের শাড়ি পাল্টে তোহার পরনে এখন সাদামাটা 3 পিস, চুলগুলো হাত খোপা করা, চোখে মুখে বিষণ্ণতার ছাপ। বাড়ির সবার হাতে মেহেদি থাকলেও তার হাতে নেই। তার হাতটা মলিন সাদা, কারণ মেহেদি শেষ। এত রাতে দোকান বন্ধ, কই পাবে সে মেহেদি? তাই কাউকে আনতেও বলেনি। টলমলে পায়ে পড়ার টেবিলের ড্রয়ারটা খুলল তোহা। সেখানে নিজের ফোন বন্ধ করে রেখে গিয়েছিল সে। তার ধারণা অনুষ্ঠানে ফোন নিয়ে গেলে ফোনটা কোনোভাবে হারিয়ে ফেলবে সে। এর আগেও 2বার ফোন হারিয়েছে। এরপর থেকে আর কোনো অনুষ্ঠানে ফোন নিয়ে যায় না সে। ড্রয়ারটা খুলতেই চোখজোড়া বিস্ময়ে খুশিতে জলজল করে উঠল তোহার। মুখের বিষণ্ণতার ছাপটা চওড়া প্রশস্ত হাসির আড়ালে মিলিয়ে গেল। ড্রয়ারের সামনেই একটা নতুন মেহেদির প্যাকেট রাখা। সে দ্রুত সেটা হাতে নিল। অতবার ফোনটা অন করতেই মেসেজের টুংটাং শব্দে ঠোঁটের হাসি আরো একটু ঝলমলিয়ে উঠল। তিয়ানের নাম্বার থেকে মেসেজ এসেছে। সেখানে বাংলা ফন্টে লেখা ছোট্ট একটা মেসেজ। কাল সকালে মেহেদি রাঙা হাত ছাড়া চোখের সামনে আসবি না। তপ্ত গরম চারিপাশ, গায়ের ঘাম তরতর করে ঝরে যাচ্ছে। মানুষজনের ভিড় ঠেলে সামনে এগোনো মুশকিল। এত গিজগিজে পরিস্থিতি, বিচ্ছিরি অবস্থা। চোখমুখ বিকৃতি করে সামনে চেয়ে আছে তোহা। মানুষের কি এত কেনাকাটা যে রোজ রোজ শপিং মলে ভিড় জমাতে হবে? তার পাশে দাঁড়িয়ে আছে তার বড় খালামণি আফিয়া। তিহান গেছে গাড়ি পার্ক করতে। সপ্তাহখানেক আগে স্বর্ণের গহনা বানাতে দেওয়া হয়েছিল, নিশার বিয়ের গহনা। নানান বাহানার ব্যস্ততায় তা আর নেওয়া হয়নি। কাল যেহেতু বিয়ে, তাই আজ সেগুলো নিতে এসে পড়েছে। বাড়িতে সবাই খুব ব্যস্ত, তাই তারা 3 জনই এসেছে। তিহান ফিরে আসতেই আফিয়া খালামণি তোহার হাত টেনে বলল, চল তোহা, তাড়াতাড়ি গহনা নিয়ে আবার তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আরেকবার সামনেটায় চোখ বুলিয়ে নিল তোহা। ভিড় যেন ক্রমশই বাড়ছে। ইতস্তত কণ্ঠে সে বলল, খালামণি, তোমরা যে নিয়ে আসো না, আমি এখানেই দাঁড়াই। এত ভিড়ের মধ্যে আসলে। আফিয়া স্নেহময় কণ্ঠে বলে উঠলেন, সে কি, তোরও না হলুদের চুড়ি কেনা বাকি? তোর চুড়ি কি আমরা পছন্দ করে নিয়ে আসবো নাকি? চল পাগলি, সামনে গেলেই আর ভিড় হবে না। তিহান একবার হাতে পড়া সিলভার রঙের স্টিলের ঘড়িটার চোখ বোলায়। ঘড়িতে বাজে দুপুর 12:30। মাথার উপর সূর্যের উত্তপ্ত তেজ। কপালে গলায় বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ল সে। এরপর সামনে তাকিয়ে তোহার হাতের কবজি ধরে এগোতে এগোতে তেতো কণ্ঠে বলল, তোর এত ঢং দেখার সময় নেই আমার, অনেক কাজ পড়ে আছে, আয়। আফিয়া মুচকি হেসে দ্রুত তাদের সামনে পা বাড়ালো। খানিক বাদে তার হাতটাও ধরল তিহান। বলল, এত তাড়াহুড়োর কিচ্ছু নেই, আস্তে হাঁটো মা, নয়তো তোমার পায়ের ব্যথা বাড়বে। ভিড়ের মাঝে তোহা খেয়াল করে কারুর শরীর তার শরীর স্পর্শ করছে না। একটা বলিষ্ঠ শক্তপোক্ত হাত যত্নে ভরা স্পর্শে তাকে আগলে ধরেছে খুব সাবধানে। গাড়িতে এসে বসেছে তারা। তিহানের শার্ট ঘামে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। গাড়িতে বসে স্টিয়ারিংয়ে হাত রেখে দ্রুত এসি ছেড়ে দিল সে। তোহা আর আফিয়া পেছনের সিটে বসেছে। সামনের সিটে গহনার ব্যাগগুলো রাখা। গাড়ির সামনে রিভিউ গ্লাস দিয়ে পেছনে তাকায় তিহান। সিটে মাথা এলিয়ে ঘুমের ভঙ্গিতে চোখ বন্ধ করে রেখেছে তোহা। মাথায় ওড়না পড়ে আছে।
গলার গাঢ় বাদামি তিলটা এখান থেকেও একেবারে স্পষ্ট। হঠাৎ আফিয়া চেঁচিয়ে ওঠে, এই তোহা, তোর চুরি তো কেনা হলো না। মুহূর্তেই চোখ মেলে তাকায় তোহা। চোখ খুলতেই তিহানের ধূসর চোখের মনিতে দৃষ্টি আটকে যায়। তিহানের আইলেন্স ধূসর রঙের, বাংলায় যাকে বলে বিড়াল চোখ। ঘোলাটে অস্বচ্ছ দৃষ্টি। তোহার দারুণ লাগে এই ব্যাপারটা। ইচ্ছে থাকা সত্ত্বেও তিহানের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না সে। কেমন যেন ভয় লাগে। এবারও ব্যতিক্রম হলো না, চোখ নামিয়ে ফেলল সে। আফিয়া আবারও চেঁচিয়ে উঠতেই তোহা বলল, থাক খালামণি, লাগবে না, আগেরগুলোই পরে নেব। আগেরগুলো পরবি কেন? যা তিহানের সাথে যেয়ে কিনে আন, আমি বসছি গাড়িতে, তোরা যা। তোহা চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। ভাবছে এখনই হয়তো একটা রাম ধমক দিবে তিহান। কিন্তু না, তেমন কোনো প্রলয়ঙ্কারী ধমক শোনা গেল না। শুধু শোনা গেল তিহানের ভারী কণ্ঠের ডাক, জলদি বের হ তিহু। তোহা চোখ মেলল। তার পাশের দরজা খুলে দাঁড়িয়ে আছে তিহান। স্বস্তির নিঃশ্বাস ফেলে বের হলো সে। মাথায় ওড়না টেনে তিহানের পাশে দাঁড়ালো। তিহান দরজা লক করে দিয়ে আফিয়াকে বলল, বেশিক্ষণ লাগবে না মা, 10 মিনিটের মধ্যেই আসছি। আফিয়া সহাস্য মুখে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। চুরির দোকানের সামনে দাঁড়িয়ে চুরিগুলোর দিকে এক নজরে তাকিয়ে আছে তোহা। তিহান তাড়া দিচ্ছে, আদৌ কি তোর কোনোটা পছন্দ হবে? উত্তরে তোহা বিড়বিড় করে বলল, সবই তো ভালো লাগছে। তিহান কথাটা শুনতে পেলেও কিছু বলল না। সবুজ রঙের এক মুঠো কাচের চুড়ি হাতে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখে দোকানির হাতে দিয়ে বলল, এইটা প্যাকেট করে দেন, 2 ডজন। দোকানি মহিলাটা হাসলো, বলল, পইরা দেখতে কন, হাতে হইব নাকি এই মাপেরটা। তিহান পকেট থেকে মানিব্যাগ বের করলো। চুরির টাকা বের করে দোকানের দিকে এগিয়ে দিয়ে হাসি মুখে বলল, ওর চুরির মাপ আমার জানা আছে খালা। তোহা চমকালো না। তার আলমারি ভর্তি করা চুড়ি আছে, যেগুলো তিহানি কিনে দিয়েছে। তাই হাতের মাপ জানাটা অস্বাভাবিক কিছু নয়। হলুদের ছোটখাটো আয়োজন করা হয়েছে বাড়ির ছাদে। নিশা বসে আছে স্টেজে। তোহার দেখা নেই আশেপাশে। সে আজকেও লেট, এখনো ছাদেই আসেনি। অথচ হলুদ লাগানো শুরু হয়ে গেছে। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে নিশার। হাতের ইশারায় স্বর্ণালীকে কাছে ডাকলো নিশা। সে আসতেই দাঁতের দাঁত চেপে বলল, তোহার বাচ্চাটা কই রে? ওকে ছাদে আসতে বল ফার্স্ট। নিশার গলার স্বরেই স্বর্ণালী বুঝতে পারলো সে খেপেছে। দ্রুত মাথা নাড়িয়ে নিচের দিকে ছুটল। উদ্দেশ্য তোহাকে ডাকা। তোহা ফোনটা ড্রয়ারে লক করে মাত্র বের হবে তখনই স্বর্ণালী এসে দাঁড়ালো তার সামনে। হন্তদন্ত কণ্ঠে বলল, নিজে ডাকছে তোকে, দ্রুত যা। দ্রুত পায়ে উপরে উঠল তোহা। ছাদে প্রবেশ করতেই তিহানের চিল্লাচিল্লি কানে এলো। কর্নারের ফুল লাগানো হয়নি, সে নিয়েই একটা ছেলেকে ধমকাচ্ছে তিহান। বোঝাই যাচ্ছে প্রচন্ড মেজাজ খারাপ তার। রাগের চোটে চোখ মুখ লাল হয়ে গেছে। তোহা ধীর পায়ে তাকে পাশ কাটিয়ে গেল। নিশার কাছে যেতেই সেও ধমকে বলল, কই ছিলি তুই? তোকে তো দেখে মনে হচ্ছে না আমার আপন বোন, মনে হচ্ছে তুই মেহমান। খেয়ে দিয়ে চলে যাবি, কোনো দায়িত্ব নেই। তোহা বোকা হেসে তার পাশে বসলো, বলল, তোমরা সবাই এমন ক্ষেপে আছো কেন? খেপবো না? ফোন কই তোর? একটা ছবি তুলেছিস আমার সাথে? আমি যে বউ, কারো কোনো খেয়াল নেই? ক্যামেরাম্যান এসেছে তো, তুমি তোলো ছবি, কে মানা করেছে? নিশা আগুন কণ্ঠে বলল, ডিএসএলআরে সেলফি তোলা যায়? ফোন কই তোর? ফোন তো আনিনি। চোখচোরা বন্ধ করলো নিশা। রাগে কান্না পাচ্ছে। কয়েকবার শ্বাস নিয়ে যেই না শান্ত হয়েছে তখনই তোহার কণ্ঠ শোনা গেল, তিয়ান ভাই, আপনার ফোনটা দিন তো, ছবি তুলবো। চোখ বড় বড় করে তাকালো নিশা। তিহান এমনিই রেগে আছে, তার উপর গাধাদের মতো ওর ফোন চেয়েছে তোহা। তিহানের পার্সোনাল কোনো জিনিসে হাত দেয়া তার একেবারেই পছন্দ না। আর সেখানে তোহা তো একেবারে পার্সোনাল ফোনটাই চেয়ে বসেছে। ঠোঁট কামড়ে ধরল নিশা। তিহানের ধমক শোনার জন্য প্রস্তুতি নিচ্ছে সে, কিন্তু পর মুহূর্তেই ভাবভঙ্গি বদলে গেল তার চেহারার। তিহান বিনা বাক্য ব্যয়ে তোহার দিকে ফোনটা এগিয়ে দিয়ে গটগট করে সামনের দিকে চলে গেল। তোহা স্বাভাবিকভাবেই ফোনের পাসওয়ার্ড টাইপ করে লক খুলে ক্যামেরা বের করে বলল, আসো ছবি তুলি। নিজের বিষয়টা চেপে গেল নিশা। ভাবলো হয়তো তিহানের মুড কোনো কারণে ভালো, সেজন্যই হয়তো তোহাকে কিছু না বলে ফোনটা দিয়েছে। রাত প্রায় অনেক, মেহমানরা কেউ নেই। সারা শহর আবছা অন্ধকার। ইলেকট্রিসিটি চলে গেছে অনেকক্ষণ হয়েছে। তোহাদের বাসার জেনারেটরের লাইটও সপ্তাহখানেক যাবৎ বন্ধ।
মেইন কানেকশনের সমস্যা হয়েছে। তিহান ফোন করে জেনেছে সকালের আগে কারেন্ট আসার কোনো চান্স নেই। জ্যোৎস্না রাত, গোলথালার মতো চাঁদের আলোয় আবছা দেখা যাচ্ছে সবকিছু। ছাদের এক কোণে পাটি বিছিয়ে বসে আছে সব কাজিনরা, আড্ডায় মশগুল তারা। শুধু তুর্য নেই, সে নিচে ঠান্ডা হাওয়া বইছে, গরম ভাবটা নেই। একের পর এক ম্যাচের কাঠি নষ্ট করে মোমবাতি জ্বালাতে চাচ্ছে স্বর্ণালী, কিন্তু সে ব্যর্থ। মোমবাতিটা বারবার হাওয়ার ধাক্কায় নিভে যাচ্ছে। প্রায় 8 বার চেষ্টার পর যখন সে আবারও ম্যাচের কাঠি জ্বালালো, তখন তিহান থমকে উঠে বলল, রাগ তো তোর মোমবাতি। মোমবাতি জ্বালিয়ে বিশ্ব উদ্ধার করে ফেলবে নাকি? রাগ, ওটা কোনো দরকার নেই আলোর। স্বর্ণালী পিট করে তাকিয়ে তিহানের ধমকটা হজম করে মোমবাতিটা সাইডে রেখে দিল। তোহার রেলিংয়ে হেলান দিয়ে বসে রয়েছে চুপচাপ, তার চোখ ঘুমো ঘুমো। তিহান বসেছে ঠিক তার বরাবর, চাঁদের আলোটা সোজা যেয়ে পড়ছে তিহানের মুখে। তোহা তাকাচ্ছে না, ঢুলুঢুলু চোখে আকাশের দিকে চেয়ে রয়েছে। খানিক বাদে সকলের পিড়াপিড়িতে গান গাওয়ার জন্য রাজি হলো তিহান। অন্ধকারের মধ্যে সাইফ আর নুহাসকে পাঠালো তার ঘর থেকে গিটার আনার জন্য। তারা সেটা এনে দিতেই কোলের উপর গিটার নিয়ে টুংটাং শব্দ তুলল। তার দৃষ্টি তোহার চোখের দিকে, গিটারের শব্দে নড়ে চড়ে বসল তোহা। ঘুম ভাবটা চলে গেছে ততক্ষণে। তিহান সেই অতি আকৃষ্ট মোহনীয় ভরাট কণ্ঠে গান ধরল। गुलशन भी तो अब वीराना लगता है, हर अपना हमको बेगाना लगता है, हम तेरी यादों में खोए रहते हैं, लोग हमें पागल दीवाना कहते हैं, तेरे बिना तेरे बिना तेरे बिना नामुमकिन है जिंदगी का गुजारा सनम, हो जिंदगी का गुजारा सनम। তোহা থমকালো। আধো অন্ধকারেও সে বুঝতে পারছে তিহানের দৃষ্টি তার চোখের দিকেই। চাঁদের আলোয় জলজল করছে তার ধূসর মণিচোরা। ঠোঁটের কোণে রয়েছে মৃদু হাসির রেখা। কয়েকটা ফাঁকা শুকনো ঢোক গেলে চোখ নামিয়ে নিল তোহা। বাকি সবাই গানে মশগুল। তিহান তখন গিয়ে চলেছে। तेरे नाम हमने किया है जीवन भर सारा सनम, हो जीवन अपना सारा सनम, तेरे इश्क ने साथिया ये हाल क्या कर दिया, तेरे इश्क ने साथिया मेरा हाल क्या कर दिया, नैनों से बहते अश्कों के धारों में हमने तुझको देखा चांद सितारों में, विरहा की अग्नि में पल पल तपती है, अब तो सांसें तेरी माला जपती है, तेरे बिना तेरे बिना तेरे लिए इस दुनिया का हर सितम है गुजारा सनम, हो हर सितम है गुजारा सनम, तेरे इश्क ने साथिया मेरा हाल क्या कर दिया, तेरे इश्क ने साथिया मेरा हाल क्या कर दिया। এতটুকু গাইতেই উঠে দাঁড়ালো তোহা। তিহান গান থামালো, রুর কণ্ঠে বলল, তোর আবার কি হলো? বস চুপচাপ। তোহা বসলো না, কয়েক কদম সামনে এগিয়ে বলল, আমার ঘুম পাচ্ছে, আমি নিচে যাচ্ছি।
বলে এগোতে নিলেই তিহান পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সাইফের হাতে দিয়ে বলল, ওকে নিচে দিয়ে আয় তো, একা যে আরো ঝামেলা বাঁধাবে। তোহা কিছু বলল না, সাইফের সাথে দ্রুত পায়ে নিচে নেমে গেল। চোখের পাতায় নেমে এসেছে একরাশ প্রশ্নে ভরা তীর্যক চাহনি। হাতে থাকা ওড়নাটায় চোখ বুলিয়ে এক কদম এগিয়ে যায় তোহা। গলার স্বর নামিয়ে প্রশ্ন করে, আপনি কি করে জানলেন আমি বারান্দায় ছিলাম? আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুই পাল্টা প্রশ্ন করছিস তিহু। ভেরি ব্রেভ। ব্যঙ্গাত্মক কণ্ঠে কথাটা বলে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই অগোছালো হাতে তিহানের বাহু আঁকড়ে ধরে তোহা। বলে, আমাকে আপনি রুমে এনেছিলেন? তিহান ঘাড় ঘুরিয়ে তার হাতের দিকে তাকায়। তোহা হাত নামায় না, একইভাবে ধরে রাখে, বরং আরেকটু শক্ত হয় তার বাঁধন। তিহান ফুস করে শ্বাস ছাড়ে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মাথা ঝাঁকিয়ে অনেকটা কাছে আসে। তোহার চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ সুচালো কণ্ঠে বলে, এখনো সন্দেহ আছে তোমার? মাথাটা ঘুরে ওঠে তোহার, কণ্ঠনালী শুকিয়ে কাঠ, গোলমেলে দৃষ্টি, অস্থিরময় মুখশ্রী। তিহানের এই তুমি সম্বোধনটা খুব বেশি মারাত্মক একটা বস্তু তার কাছে। কেমন সম্মোহনী একটা ডাক, মুহূর্তেই যেন তাকে এলোমেলো অনুভূতির অসীম সাগরের স্রোতে ভাসিয়ে দিতে সর্বদা সক্ষম। তাকে এভাবে হাবুডুবু খাওয়ানোটা কি খুব বেশি প্রয়োজন? দৃষ্টি নামিয়ে ধীরগতিতে নিচের ঠোঁটটা আঁকড়ে ধরল তোহা। হাতের দৃঢ় শক্তপোক্ত বাঁধনটা আপনা আপনি ছুটে গেল। নিশ্চুপ নির্বিকার ভাবে মাথা নুইয়ে এক পা পেছাতে গটগট শব্দ তুলে বাইরের দিকে হাঁটা ধরল তিহান। তার চোখ মুখ স্বাভাবিকের চেয়েও অতি স্বাভাবিক, তবে শুধুমাত্র গভীরতম দৃষ্টি লক্ষ্য করলেই তার ঠোঁটের কোণের সূক্ষ্ম হাসির রেখাটা চোখে পড়তে পারে। ভারী ভারী কানের দুলগুলো কানে ঝুলাতেই উহ বলে আর্তনাদ করে উঠল তোহা। পার্লারের মহিলাটা দাঁত বের করে হাসল, বলল, আপনার মনে হয় অভ্যাস নেই, সুন্দর দেখানোর জন্য একটু কষ্ট তো করতেই হবে। তোহা প্রচন্ড বিরক্ত বোধ করল। কানের দুলগুলো হাত দিয়ে ধরে নিশার উদ্দেশ্যে বলল, আমি এটা পড়তে পারবো না আপু, ট্রাস্ট মি, কান ছিঁড়ে যাবে আমার। নিশা তখন চোখ বন্ধ করে বসে আছে। তার চোখে আঠা দিয়ে নকল ভারী ঘন পাপড়ি লাগানো হয়েছে, না শুকানো পর্যন্ত চোখ খোলা মানা। তোহার উদ্দেশ্য বিড়বিড় করে সে বলে, ক্যাচাল করিস না তোহা, এখান থেকে সোজা সেন্টারে যাব আমরা। তোর জন্য নতুন দুল কই পাবো? একটা দিনও তো কষ্ট করে পড়ে নে। তপ্ত নিঃশ্বাস ফেলে তোহা। এমনিই গায়ে এত ভারী একটা লেহেঙ্গা পরিয়ে দিয়েছে, তার উপর এই দুল। যদিও জামাটা খুব সুন্দর, তবুও গরমে যা ইচ্ছে তাই অবস্থা। সবার প্রায় সাজগোজ শেষ। পার্লারের মহিলাটা একটা পাপড়িতে আঠা নিয়ে তার দিকে এগিয়ে আসতে সে আঁতকে উঠে বলল, এটা লাগবে না, আমার সাজা শেষ, দয়া করে আর কিছু লাগাবেন না। মহিলা থেমে গেল, বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে পাপড়িটা রেখে দিল। হাঁপ ছাড়লো তোহা। পার্লারে তারা 5 জন মেয়ে এসেছে। সে, নিশা, স্বর্ণালী আর বাকি 2 জন নিশার খুব কাছের বান্ধবী। সারাক্ষণ তাদের মুখে তিহানের অ্যাট্রাকটিভনেসের ব্যাপারে কথা শুনতে শুনতে কান পচে যাচ্ছে তোহার। মেজাজ বিগড়ে যাচ্ছে অকারণেই। এবড়ো থ্যাবড়ো ভাঙা রাস্তা। দুহাতে লেহেঙ্গা উঠিয়ে কোনো রকমে পার্লারের সামনে 2-3টে সিঁড়ি ভেঙে নেমে দাঁড়ালো তোহা। বাইরে অপেক্ষা করছে পাশাপাশি 2টা গাড়ি। একটার বাইরে দাঁড়িয়ে আছে সাইফ, আর একটার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তিহান। অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছে সে। পরনে কালো রঙের ইন করা শার্ট আর কালো প্যান্ট, ব্লেজারটা হাতে ঝোলানো, কালো জুতো জোড়া চকচক করছে, হাতে সেই সিলভার স্টিলের ঘড়িটা, চুলগুলো আঁচড়ানো সুন্দর করে। তার কাছে যে দাঁড়াতেই তিহান গাড়ি থেকে সরে দাঁড়ায়, ফোনটা কেটে দিয়ে তোহার দিকে না তাকিয়ে সামনের সিটের গেট খুলে দিয়ে বলে, তিহু আবার সাথে যাবে, বাকিরা সবাই সাইফের গাড়িতে যা। অন্য কেউ কিছু না বললেও নিশার বান্ধবীগুলো একসঙ্গে বলল, কেন? তিহান নিখুঁতভাবে হেসে বলল, ওর আসলে বমি টমির অভ্যেস আছে খুব। এত গাদাগাদি করে বসলে তোমাদের গা ভরিয়ে বমি করতে 2 মিনিটও লাগবে না ওর। আশা করি বুঝতে পারছো। নাক ছিটকালো ওরা দুজনেই। তোহা আপত্তি করে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই তিহান তাকে গম্ভীর কণ্ঠে বলল, চুপচাপ ভেতরে গিয়ে বস। তুলনামূলক ধীর গতিতে গাড়ি ড্রাইভ করছে তিহান। সাইফদের গাড়িটা আগে চলে যেতেই আরো একটু কমে এলো স্পিড। তোহা দম মেরে বসে আছে। তার কোলের উপর রাখা তিহানের ব্লেজারটা। গাড়িতে এসি ছাড়া বিধায় তেমন গরম লাগছে না, তবে কানের ব্যথাটা বেড়ে চলেছে। দাঁতে দাঁত চেপে সেটা সহ্য করছে তোহা। দুহাতে কানের দুল দুটো ধরে রেখেছে সে, যেন বেশি চাপ না পড়ে।
সাইফদের গাড়ি যেই না মোড় ঘুরে চোখের আড়াল হয়ে যায় তখনই তাদের গাড়ি থেমে যায়। কি হয়েছে? জিজ্ঞাসু কণ্ঠ তোহার। নিজের সিট বেল্টটা খুলে ফেলে তিহান। একটু উঠে তোহার উপর ঝুঁকে যেতেই মাথা পিছিয়ে ফেলে। তিহান তার চুলগুলো আঙ্গুলের স্পর্শে ঘাড়ের পিছে দিয়ে দেয়। ঠান্ডা হাত কাঁধ অব্দি ছুঁয়ে যায় কয়েকবার। তোহার শুকনো কণ্ঠে বলে, তিহান ভাই কি করছেন? তিহান রাগান্বিত দৃষ্টিতে তাকায়, মুখে কাঠিন্য ভাব, জ্বালাময়ী গাঢ় ধূসর চোখ। সে কানের দুল দুটো খুলে নিতে নিতে উচ্চস্বরে ঝাঁঝালো কণ্ঠে বলে, ব্যথা পাচ্ছিস তাও পড়ে আছিস কেন, ইডিয়েট। বলে কানের দুলের হুক খুলে তা খোলার জন্য আস্তে করে টান দিতেই আহ বলে চেঁচিয়ে ওঠে তোহা। চোখ মুখ কুঁচকে যায় তীক্ষ্ণ ধারালো ব্যথায়। তিহান লক্ষ্য করে হালকা রক্ত বেরিয়ে আসছে তার কান থেকে। দু আঙ্গুলের ডগা দিয়ে জায়গাটা চেপে ধরে সে। রক্তটুকু মুছে দিয়ে হাতের মুঠোয় থাকা কানের দুলজোড়া সজোরে গাড়ির সামনের জায়গাটায় রাখে। তোহার চোখ বন্ধ। তিহানের রাগের মাত্রাটা আন্দাজ করতে বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না তার। খানিক বাদে পিট করে তাকায় সে। ব্যথা কমেছে? নরম কোমল শোনায় তিহানের কণ্ঠ। কমেছে। তোহা আর চোখে একবার তাকিয়ে ছোট্ট করে উত্তর দেয়। গাড়ি স্টার্ট দেয় তিহান। হঠাৎই বলে, নিজেকে আঘাত করে কষ্ট দিয়ে অন্যের জন্য নিজেকে আকর্ষণীয় করবি না কখনো। ভারী ভারী দুল পরে কান থেকে রক্ত বের করে সুন্দর সাজতে হবে না তোর। তারপর একটু থেমে ধীর কণ্ঠে বলে, তুমি যা আছো যেমন আছো তাই আমার জন্য যথেষ্ট। শেষের কথাটা শুনতেই এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে তোহার হৃদস্পন্দন। স্থির দৃষ্টিতে জানালার বাইরে চেয়ে রয় সে। কিছুক্ষণ পর অবচেতনতায় আলতো করে তিহানের বাহুতে মাথা রাখে তোহা। অবচেতন আচ্ছন্ন মনে ভাবে, তিহান ভাই মানুষটা যেন আগাগোড়াই আস্ত এক প্রহেলিকা। ছোট ছোট মরিচবাতি দিয়ে সাজানো বিশাল কমিউনিটি সেন্টার, চোখ ধাঁধানো সৌন্দর্য। গাড়ি থামে সেন্টারের সামনে। তখনও তিহানের বাহুতে তোহার মাথা ঠেকানো, চোখ জোড়া বন্ধ। তিহান বেশ বুঝতে পারছে তন্দ্রা ঘুরে আছে মেয়েটা। হালকা করে সেই হাতটা নাড়িয়ে সে বলে, গাড়ি ঘুরেই তাহলে বাসায় যেয়ে ঘুমা, বিয়েতে আর যাওয়া লাগবে না। তিহানের কথাগুলো কানে যেতেই ধরফরিয়ে সরে যায় তোহা। সে তো ঘুমায়নি, কেবল চোখ বন্ধ করেছিল। কিন্তু তিহানের বাহুতে মাথা রাখলো কখন মনে পড়ছে না। সে সরতেই বেরিয়ে গেল তিহান। অতঃপর তাকেও বের করে ধীর পায়ে সামনে এগিয়ে গেল। সেন্টারে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে তোহা। আশেপাশের সবাই বরপক্ষের। তাদের বাসার কেউ নেই কেন উপায় না পেয়ে সিঁড়ি বেয়ে একবারে নিচে নেমে যায় তোহা। বাবুর্চিরা যেখানে রান্না করছে সেখানেই তিহানকে দেখতে পায় সে। একটু পরেই খাবার সার্ভ করা হবে। মেহমানদারিতে যেন কোনো রকম কমতি না হয় তার জন্যই সেখানে দাঁড়িয়ে তদারকি করছে সে। দ্রুত পায়ে হেঁটে যেয়ে পেছন থেকে তিহানের হাতের তালু আঁকড়ে ধরে তোহা। হাতে টান পড়তেই তিহান ফিরে তাকায়। তোহাকে দেখে তেজি কণ্ঠে বলে, সমস্যা কি, টানাটানি করছিস কেন? তোহা একটু এগিয়ে তিহানের গা ঘেঁষে দাঁড়ায়। চোখে মুখে ঘোর অস্বস্তি। এত অচেনা মানুষের ভিড়ে প্রচন্ড অস্বস্তি হচ্ছে তার। উপরন্ত বাসার কাউকে আশেপাশে পাচ্ছে না। তোহার আড়ষ্ট চেহারা দেখে এবার নিজেই তাকে একটু কাছে টেনে নেয় তিহান। আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে শক্ত করে তার হাতটা ধরে রাখে। বলে, তুই একা কেন? স্বর্ণরা কোথায়? আমাদের বাসার কাউকে খুঁজে পাচ্ছি না। ভ্রু কুচকায় তিহান। সন্দিহান কণ্ঠে বলে, খুঁজে পাচ্ছিস না মানে? নাকি তুই হারিয়ে গেছিস? উত্তরে তোহা বোকা হেসে বলে, ওই আর কি, সেন্টারটা অনেক বড় তো তালগোল পাচ্ছি না। মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ে তিহান। বাবুর্চিদের কিছু নির্দেশনা দিয়ে সেখান থেকে একটু সরে দাঁড়ায়। চুলোর আগুনের উত্তাপের জায়গাটা গরম হয়ে আছে, দাঁড়ানো যাচ্ছে না। নিজের হাতের মাঝে আবদ্ধ তোহার ঘেমে যাওয়া হাতটা ঠিকই অনুভব করতে পারছে সে। এক পলক তাকিয়ে তোহার কপালের বেঁকে যাওয়া টিকলিটা সোজা করে দিয়ে পকেট থেকে নিজের ফোনটা বের করে তিহান। স্বর্ণার নাম্বারে ডায়াল করে। রিসিভ হতেই ঝাড়ি দিয়ে বললে, কই তুই? তুই ওকে একা ছেড়েছিস কেন? ওপাশ থেকে স্বর্ণা মিনমিনের কণ্ঠ শোনা যায়, ও তো আমার সাথেই ছিল ভাইয়া, কখন যেন। এখন কোথায় তুই? দোতলায় স্টেজের পাশে। আচ্ছা ওখানেই থাক, আমি দিয়ে যাচ্ছি টিহুকে। বলে ফোনটা খট করে কেটে দেয় তিহান। স্বর্ণার কাছে তোহাকে দিয়ে নিজের ফোনটা তোহার হাতে ধরিয়ে দিয়ে বলে, রাখ তোর কাছে, মার ফোনটা আমার কাছে আছে। কোনো দরকার হলে এই নাম্বারে কল কর, কোনো দরকার হলে ওই নাম্বারে কল দিবি। তোহা মাথা কাত করে সম্মতি দিতেই আবারও ব্যস্ত পায়ে নিচে নেমে যায় তিহান। সে পথে মুগ্ধ নয়নে কিছুক্ষণ চেয়ে দৃষ্টি নামিয়ে ফেলে তোহা।
একটু আগেই নিশাকে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে। বরযাত্রী চলে গিয়েছে, কেঁদে কেটে ভাসিয়ে ফেলেছে তোহা। এখনো আফিয়ার বুকে মাথা রেখে অনবরত কেঁদে চলেছে সে। চোখের সাজ নষ্ট হয়ে একাকার অবস্থা, বাকিরাও কাঁদছে। স্বর্ণালী আর ওদের ছোট খালা তোহার মাকে সামলাচ্ছে। সব কাজ শেষ করে তিহান সেদিকে এগিয়ে এলো। আফিয়াকে উদ্দেশ্য করে চাপা স্বরে বলল, মা, তুমি খালামুনির কাছে যাও, আমি বরং তিহুকে বাসায় নিয়ে যাই, এত কাঁদলে অসুস্থ হয়ে যাবে। আফিয়া তোহার মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ায়, বলে, তুই তিহানের সাথে বাসায় জামা চেয়ে রেস্ট নে, আমরা একটু পরেই ফিরছি। সিক্ত চোখে তাকায় তোহা, নাক টেনে বলে, আমিও তোমাদের সাথেই যাব। আফিয়া কিছু বলার আগেই তিহান তোহাকে টেনে নিজের পাশে দাঁড় করিয়ে বলল, তুমি যাও মা, আমি নিয়ে যাচ্ছি ওকে। গাঢ় অন্ধকারে ঢাকা রাত, আকাশে চাঁদ দেই। অন্ধকারও অন্ধকারকে গ্রাস করেছে। মাঝে মধ্যে রাস্তার সোডিয়াম লাইটের আলোয় অন্ধকারটা মিলিয়ে গেলেও গাড়ি এগিয়ে যেতেই তা আবারও আগের রূপে ফিরে আসছে। ছিমছাম পরিবেশ, শোষো করে সাত দিক বেগে গাড়ি চলছে। জানালা দিয়ে মাথা বের করে রেখেছে তোহা। তার খোলা চুলগুলো এলোমেলোভাবে তিহানের মুখের উপর আছড়ে পড়ছে। তিহান একবারও সরায়নি চুলগুলো, সে অবস্থাতেই ড্রাইভ করছে। খানিক বাদে মাথা ভেতরে ঢুকায় তোহা। কান্না থেমেছে অনেকক্ষণ আগেই। গাড়ি ডান দিকে মোড় ঘুরে। এই রাস্তাটা হালকা আলোকিত, আশেপাশের বেশিরভাগ দোকানই খোলা, তাই অতটা অন্ধকার নেই। হঠাৎই তোহার চোখ যায় গাড়ির সামনের জায়গাটায়। কিছু একটা ভেবে সে বলে, কানের দুল দুটো কই? ফেলে দিয়েছি। তিহানের শান্ত শীতল কণ্ঠ, কি? কেন? ওটা তো আর পড়বি না, আর পড়তে চাইলেও আমি পড়তে দিব না, রেখে লাভ কি? তাই বলে ফেলে দিবেন? তিহান এবার চিরচেনা গম্ভীর কণ্ঠে বলে, দেবো এক চর, একদম বেশি কথা বলবি না। ব্যাস, চুপ করে যায় তোহা। তিহানের প্রতি রাগ ছাড়তে থাকে তার কোলের উপর রাখা তিহানের ব্লেজারটার উপর। দুহাতে দুমড়ে মুচড়ে আয়রন করা ব্লেজারটা যা ইচ্ছে তাই অবস্থা করে ফেলে সে। বাড়ি ফিরে তাকে রুমে দিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে গিয়েছে তিহান। ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বেশ কিছুক্ষণ পড়ে থেকে তারপর উঠে দাঁড়ায় তোহা। লেহেঙ্গা বদলে শাওয়ার নিয়ে হালকা কাপড়ের থ্রি পিস পরে বের হয়। ভেজা চুলগুলো ছেড়ে তোয়ালে মেলে দেওয়ার জন্য বারান্দায় যেতেই লক্ষ্য করে পাশের বারান্দায় তিহান দাঁড়িয়ে আছে। তার ঘরের লাইট জ্বালানো বিধায় সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছে। তিহানের কানে ফোন, উল্টো দিকে ফিরে ব্যস্ত ভঙ্গিতে কথা বলছে সে, তবে কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে না। কেন জানি মনটা আবারও খারাপ হয়ে গেল তোহার। তোয়ালেটা মেলে দিয়ে রুমে এসে বারান্দায় দরজাটা সজোরে আটকে দিল সে। হঠাৎ শব্দে ঘাড় বাঁকিয়ে তাকায় তিহান। বিষয়টা বোধগম্য হতেই হালকা হেসে ওঠে সে। ঘরে এসে লেহেঙ্গাটা ঢোকানোর জন্য কাবার্ডের বড় অংশটা খোলে তোহা। তখনই তার চোখ আটকে যায় একপাশে রাখা বেশ বড়সড় একটা সাদা রঙের কাগজে মোড়ানো প্যাকেটের ওপর। একপাশে গাদাগাদি করে লেহেঙ্গাটা ঢুকিয়ে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে প্যাকেটটা বের করে সে। আয়েশি ভঙ্গিতে বিছানার ওপর বসে মোড়ক খুলতেই একের পর এক বেরিয়ে আসে প্রায় 26 ডজন চুড়ি। সেদিন যে সে চুড়ির দোকানে বিড়বিড় করে বলেছিল সবই তো ভালো লাগছে, গুনে গুনে সেই সবগুলোই চুড়ি এখানে আছে। বিস্মিত নয়নে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা চুড়িগুলোতে আরও একবার চোখ বোলাতেই এতক্ষণে ভারী বিষাদ হৃৎপিণ্ডটা অগাধ খুশিতে লাফিয়ে ওঠে। মুখ প্রশস্ত হাসিতে চেহারা উজ্জ্বল হয়ে ওঠে। হুট করেই তার মন ভালো হয়ে যায়, একেবারে হুট করেই। আকাশে আজ সূর্যের দেখা নেই। ছাই রঙের গুটলি পাকানো মেঘের আড়ালে দিনের উজ্জ্বল আলো যেন ছুটে নিয়েছে। প্রকৃতিতে একটা শীতল শীতল ভাব। এত সুন্দর আবহাওয়ার মাঝেও সকাল সকাল ঘুম ভেঙে গেছে তোহার। নিজের উপর বেশ বিরক্ত বোধ নিয়ে কয়েকবার চোখ বন্ধ করে ঘুম আনানোর চেষ্টা করলো সে, কিন্তু না, ঘুম আসার ছিটে ফোঁটাও নেই তার টানা টানা চক্ষু জোড়ায়। অবশেষে উপায়ন্তর না পেয়ে গায়ের থেকে কাঁথাটা সরিয়ে বড় একটা হাই তুলে উঠে বসলো তোহা। মাথাটা ভার ভার লাগছে, ব্যথাও করছে হালকা। গতকাল চুড়িগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে রাখতে ঘুমোতে বেশ রাত হয়ে গিয়েছিল। সেই রাতের বেলায় ঘুমিয়ে আবার এই সকাল সকাল ঘুম ভাঙার ফিলিংটা একেবারেই অসহ্যকর। কয়েকবার আড়মোড়া দিয়ে বিছানা থেকে নেমে গেল তোহা। খোলা জানালার পর্দাটা সরিয়ে বারান্দার দরজাও খুলে দিল। রাতের ঝোলানো তোয়ালেটা উঠছে, যে কোনো সময় একেবারের জন্য উড়ে যেতে পারে। দ্রুত পায়ে এগিয়ে সেটাকে হাতের মুঠোয় নিয়ে নিল তোহা। যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই দরজায় পুরুষালী কণ্ঠের তিহু ডাকে থেমে গেল তার পা যুগল। ঘাড় ফিরিয়ে পাশের বারান্দায় তিহানকে দেখতে পেয়ে একটু জড়সড় হয়ে সে চাপা গলায় উত্তর দিল, জি।
ততক্ষণে পুশ আপ থামিয়ে দিয়েছে তিহান। তোহার সদ্য ঘুম থেকে ফোলা ফোলা তৈলাক্তযুক্ত চেহারার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো সে। পাশ থেকে টাওয়াল নিয়ে গায়ের ঘাম মুছতে মুছতে নির্লিপ্ত কণ্ঠে বলল, কলেজ যাওয়া কি একেবারের মতো বাদ দিয়েছিস? আর পড়াশোনা করার ইচ্ছে নেই? মূর্খই পুরো জীবন কাটিয়ে দিবি? তিহানের তিক্ত কথাগুলো কোনো রকমে হজম করে নিয়ে তোহা বলল। নিশাপুর বিয়ের জন্য এই সপ্তাহে যাওয়া হয়নি। সাথে সাথেই তিহানের পাল্টা প্রশ্ন। আগের সপ্তাহে কয়দিন গিয়েছিলি? শুকনো ফাঁকা একটা ঢোক গিলল তোহা, অস্পষ্ট স্বরে বলল, আসলে 2 দিন। তিহানের উত্তরে অপরাধী দৃষ্টিতে একবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল তোহা। আগের সপ্তাহে যে বিয়ের কেনাকাটার জন্য যাওয়া হয়নি সেটা বলার আর সাহস হলো না তার। তিহান শীতল কণ্ঠে বলল, কাল থেকে যেন একদিনও কলেজ মিস না হয়। ঠিক সকাল 8টা বাজে রেডি হয়ে থাকবি। তোকে কলেজে দিয়ে তারপর আমি অফিসে যাব। মাথায় ঢুকেছে কথাগুলো? তোহা উপর নিচ মাথা নাড়ায়। অর্থাৎ ঢুকেছে। তিহান তোয়ালে রেখে টি শার্ট নিয়ে পড়তে পড়তে বলে, রুমে যা। এত তাড়াতাড়ি উঠেছিস কেন? মুখ লটকায় তোহা, বিড়বিড় করে বলে, আপনার বকা শোনার জন্য উঠেছি। যত সব। কি বললি? ঘুম ভেঙে গেছে। তিহান বাঁকা হাসে, বলে, আচ্ছা যা, রুমে যা। আর হ্যাঁ, দরজা আস্তে লাগাবি, ভেঙে যেতে পারে। তিহানের কথার মানে বুঝতে কষ্ট হয় না তোহার। কাল রাতের কথা বলছে সে। কথা না বাড়িয়ে চুপচাপ রুমে ঢুকে যায় সে। সন্ধ্যার দিকে এক গাদা বই নিয়ে পড়ার টেবিলে বসেছে তোহা। প্রায় 1 ঘন্টা যাবৎ উচ্চতর গণিতের একটা অঙ্ক সলভ করার চেষ্টায় ব্যাহত সে। তবে মাথায় ঢুকছে না কিছুই। বসে বসে কলম কামড়াচ্ছে আর খাতায় চোখ বুলাচ্ছে। হঠাৎই জানালায় বাড়ি খাওয়ার শব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তোহা। আচমকাই তুমুল ঝড়ো বাতাস শুরু হয়েছে। ছুটে গিয়ে জানালাগুলো আটকে দিয়ে পর্দা টেনে দিতেই তোহার মায়ের কণ্ঠস্বর শোনা গেল। গলা ফাটিয়ে তোহাকে ডাকছে সে। রাগে গজগজ করতে করতে বলছে, তোহা, জলদি ছাদের কাপড়গুলো নিয়ে আয় তো। বাড়িঘর সব ধুলো দিয়ে ভরলো। জানালাগুলো আটকাবি, সেই দিকে খেয়ালও নেই কারো। যত জ্বালা সব একাই আমারই। দরজা খুলে বেরিয়ে এলো তোহা। এই সন্ধেবেলা ঝড়ো বাতাসের মধ্যে একা একা ছাদে যেতে যথেষ্ট ভয় করছে তার। তবুও মাথায় ওড়না টেনে 2-3 সিঁড়ি উপরে উঠতেই বাঁধল আরেক বিপত্তি। কারেন্টও চলে গেল। অন্ধকারে ডুবে গেল সিঁড়ি। তার উপরে বোঝাই যাচ্ছে বাতাসের বেগ ক্রমশ বাড়ছে। ধুমধাম কিছু পড়ে যাওয়ার শব্দও হচ্ছে। দুরু দুরু কাপা মন নিয়ে অন্ধকারের মধ্যে উপরের সিঁড়িতে পা রাখতেই একটা শক্ত হাত তার বাম হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। এক মুহূর্তের ব্যবধানে জায়গাটা ফোনের ফ্ল্যাশলাইটের আলোতে আলোকিত হয়ে গেল। তিহান তোহার হাত টেনে উপরে উঠতে উঠতে ধমকে উঠে বলল, বেশি সাহস হয়ে গেছে তাই না? একা একা যাচ্ছিলি কেন? মা বললো কাপড়গুলো নিয়ে আসতে। তাই বলে এই ভর সন্ধ্যায় ঠ্যাং ঠ্যাং করে একা একা ছাদে ছুটবি? আমাকে ডাকা যেত না? তোহা উত্তর দিল না। চুপচাপ উপরে উঠতে লাগলো। ছাদে পা রাখতেই বুঝতে পারলো বেশ ভালো ঝড় শুরু হয়ে গেছে। বৃষ্টি না নামা পর্যন্ত এই বাতাস থামবে না। মাথা নিচু করলো তোহা। সামনে এগোতে নিলেই তিহান তাকে বাধা দিয়ে বলল, এখানেই দাঁড়া, কাপড় আমি নিয়ে আসছি। বলে একটু সামনে যেয়ে থেমে গিয়ে বলল, চোখ বন্ধ করে রাখ, ধুলো ঢুকবে। দেয়াল ঘেঁষে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে রইল তোহা। হাতের মুঠোয় তিহানের ফোন। তিহান দ্রুত কাপড়গুলো নিয়ে এসে তার হাতে ধরিয়ে দিল। ফ্ল্যাশ লাইটের আলোতে তোহা স্পষ্ট লক্ষ্য করলো তিহানের শার্টের বোতামগুলো উল্টোপাল্টা করে লাগানো। এমনকি শার্টটাও উল্টা। কোনো রকমে সেটা গায়ে জড়িয়ে সে এসেছে তা বুঝে আসতেই মনে মনে মিটমিটিয়ে হেসে উঠল সে। ঝড়ো বাতাসের মতো তার মনটাও তুমুল গতিতে এলোমেলোভাবে ছুটতে লাগলো। ঘরে এসে কাপড়গুলো রেখে অলস ভঙ্গিতে বই খাতাগুলো গুছিয়ে রাখলো তোহা। বিছানায় বসতেই খেয়াল হলো তার হাতের মুঠোয় এখনো তিহানের ফোন। ছোট্ট একটা শ্বাস ফেলে আবারও উঠে দাঁড়ালো সে। রুম থেকে বেরিয়ে দেখলো তার মা আতিয়া আর খালামণি আফিয়া মোম জ্বালিয়ে সোফায় বসে রয়েছে। এই অন্ধকারেও খোশ গল্পে মেতেছে 2 বোন। তুর্য আর বাবা বাসায় নেই, চোখের ডাক্তারের কাছে গিয়েছে। তার বাবার ইদানিং চোখের সমস্যা দেখা গিয়েছে। কাছে যেয়ে দাঁড়ালো সে। মিনমিনে কণ্ঠে তিহানের ফোনটা দেখিয়ে বলল, আমি একটু খালামণিদের বাসায় যাচ্ছি মা। তিয়ান ভাইয়ের ফোনটা আমার কাছে তো, ওনাকে দিয়ে আসি। আতিয়া মৃদু ধমকের স্বরে বলল, তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সারাদিন খালি ছেলেটার ফোন নিয়ে রাখিস। তোর মতো বেকার না ও। ফোনে কত জরুরি কাজ থাকে, তুই তো দিবি সব নষ্ট করে।
আতিয়ার কথার মাঝেই আফিয়া খালামণি তাকে থামিয়ে দিয়ে বলল, আহা, এত কথা বলিস কেন তিয়া? নিশ্চয় কোনো কাজেই এনেছে। তোহা যা তো, তুই দিয়ে আয় ওর ফোন। কলিং বেল তো বাজবে না। এই নে ফ্ল্যাটের চাবি। চাবি হাতে নিয়ে বেরিয়ে আসলো তোহা। লক খুলে গুটি গুটি পায়ে তিহানের দরজায় ধাক্কা দিতেই তা খুলে গেল। সে গলা বাড়িয়ে একবার ডাকলো। তিহান ভাই, কোনো সারা শব্দ পাওয়া গেল না। আবার ডাকলো। তিহান ভাই কোথায় আপনি? রুমে আছেন? এবারও কোনো শব্দ পাওয়া গেল না। তোহা এদিক ওদিক তাকিয়ে বারান্দার কাছাকাছি যেতেই দেখলো একটা সুঠাম দেহি অবয়ব বারান্দার রেলিংয়ে দুহাত রেখে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি আকাশের দিকে। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে ততক্ষণে। লোকটা কি ভিজে যাচ্ছে না? ধীর পায়ে তার পেছনে গিয়ে দাঁড়ালো তোহা। বলল, তিহান ভাই, আপনার ফোন। তিহান ফিরে তাকালো না। হাত বাড়াতেই তার হাতে ফোনটা ধরিয়ে দিল তোহা। সেটা পকেটে ঢুকিয়ে আবারও একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল সে। কিছু সময় সব চুপচাপ। নীরবতা ভেঙে তিহানের বাহুর শার্ট টেনে ধরল তোহা। বলল, ভিজে যাচ্ছেন তো, ঘরে চলুন। ভিজতেই যাচ্ছি। তিহানের ছোট্ট উত্তর। ফের কিছুক্ষণ সব চুপ। এবার নীরবতা কাটালো তিহানের কণ্ঠে। আকাশের দিকে তাকিয়েই সে বলল, তোমার বৃষ্টি পছন্দ? পুনরায় সেই তুমি সম্বোধন। ঠান্ডা হাওয়ার মাঝেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমল তোহার। আমতা আমতা করেও কিছু বলতে পারল না। কথাগুলো যেন গলাতেই আটকে গেছে কণ্ঠনালীর ঠিক মাঝখানটায়। হুট করেই তাকে কাছে টেনে নিল তিহান। পেছন দিকে এক হাত বাহু জড়িয়ে ধরে স্থির কণ্ঠে প্রশ্ন করল, এই বৃষ্টিতে কি মন ভিজানো যায়? তোহা এবারও চুপ। তার জানা পুরো শব্দ ভাণ্ডার খুঁজেও এ প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না সে। অগত্যা উত্তর না দিয়ে মৌন মুখে দাঁড়িয়ে রইল সে। তিহান বলল, এই বৃষ্টিতে মন ভিজে না, বুঝলে? মন ভেজানোর জন্য প্রেমের বৃষ্টি প্রয়োজন। তৃষ্ণার্থ প্রেমিকের ধুঁ ধুঁ ফাঁকা হৃদয়টাকে শুধু এক পশলা প্রেমের বৃষ্টি স্বস্তি দিতে পারে। কবে হবে প্রেমের বৃষ্টি, বলতে পারো? তিহানের ভারী ভারী কথাগুলো কানে গেলেও এদের অর্থোদ্ধার করা সম্ভব হলো না তোহার পক্ষে। সে চুপটি করে তিহানের বুকের সাথে লেপ্টে ঠায় দাঁড়িয়ে রইল। ঘড়িতে বাজে 7:45। মাথার উপর খড়খড় করে শব্দ তুলে সিলিং ফ্যান ঘুরছে। কাল রাতের ঠান্ডা আবহাওয়ার লেশ মাত্র নেই। কলেজের সম্পূর্ণ সাদা ইউনিফর্ম পরে চুলের দুপাশে বেনি করতে করতে তোহা ভাবল তুর্যকে বলতে হবে তার ঘরের ফ্যানটা যেন মিস্ত্রি ডেকে ঠিক করে দেয়। এই ঘর ঘর শব্দে শান্তিমতো ঘুমানো যায় না। ছোট খালারা চলে গিয়েছে গতকালকেই। নিশাও নেই। পুরো বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে। বেনিগাথা শেষ হতেই কলেজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বের হলো তোহা। ডাইনিং টেবিলে বসে বসে রুটি ভাজি চিবোচ্ছে তুর্য। তার দৃষ্টি পাশে রাখা বইয়ের দিকে। পরীক্ষা শুরু কয়দিন পর। অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র সে। কিছুদিন বাদে পাশ করে বেরিয়েও যাবে। পাশের চেয়ারটায় মেলে রাখা, হয়তো তোহার জন্যই। কিন্তু তোহা বসলো না। আদিয়া প্লেটে করে 2-3টে গরম রুটি নিয়ে এসে বলল, কি হলো বস? নাস্তা খেতে 1 ঘন্টা লাগবে না, 2টো রুটি খেয়ে তারপরে যা। তোহা আরেকবার ঘড়ির দিকে তাকালো। 8টা বাজতে 5 মিনিট বাকি। ঠিক ঠিক 8টা বাজে না গেলে তিহানের রাম বকা খেতে হবে নিশ্চিত। ইতস্তত কণ্ঠে সে বলল, আসলে মা, তিহান ভাই। সব সময় শুধু খালামণির কাছে আবার বদনাম করা, তাই না? আমি তোকে নাস্তা খেতে নিষেধ করেছি? চুপচাপ নাস্তা খা, তারপর বের হব। আতিয়া মৃদু হেসে আবারও রান্নাঘরের দিকে পা বাড়ায়। হঠাৎ তিহানের কণ্ঠে তোহা দ্রুত বেগে এদিক ওদিক তাকাতেই দেখে তাদের ড্রয়িং রুমের সোফায় আরাম করে বসে আছে তিহান। গায়ে সাদা কালো চেক চেক শার্টের সাথে হাতের বাদামি বেল্টের ঘড়িটাও যেন একটু বেশি মানিয়েছে তাকে। কয়েক সেকেন্ড কাঙালের ন্যায় সেদিকে চেয়ে থাকাতেই তিহান একবার ঘড়িতে চোখ বুলিয়ে তোহার চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে, জাস্ট 10 মিনিট। চোখাচোখি হতেই চুপচাপ কাঁধ থেকে ব্যাগ নামিয়ে রেখে চেয়ারে বসে পড়ে তোহা। ঠিক 10 মিনিটের মাথায় 2টো রুটি খেয়ে হাত ধুয়ে ফিরে এসে ব্যাগটা তোলার আগেই তিহান সেটা হাতে নিয়ে সামনে হাঁটতে হাঁটতে বলে, জলদি আয়। রাস্তা ভর্তি কাদা পানি। বাসার সামনের জায়গাটা থেকে গেট পর্যন্ত হাঁটার রাস্তাটাও পানিতে পরিপূর্ণ। পা রাখলে নিশ্চিত সাদা পায়জামায় ছিটে বিচ্ছিরি অবস্থা হবে। যদিও একটু পর পর ছোট ছোট ইট বিছানো আছে যেন পানিতে পা না পড়ে, কিন্তু এভাবে যেতে হলে নির্ঘাত উস্টা খেয়ে পড়ে যাবে তোহা। তিহান দাঁড়িয়ে আছে তোহার পাশেই। গাড়ির ড্রাইভার চাচাকে ফোন দিচ্ছে বারবার। উনি গাড়ি বের করে গেটের কাছে দাঁড়াতেই কাদা পানিতে নেমে গেল তিহান।
তার চকচক করা জুতো জোড়া কাদার ছিটে লেগে গেলেও সেদিকে কোনো হেলদোল নেই তার। অথচ তোহার স্পষ্ট মনে আছে কদিন আগে এই জুতো জোড়া তিহান বেশ শখ করে কিনেছিল। কেনার সময় তাকেই সঙ্গে করে নিয়ে গিয়েছিল সে তোহার দিকে এক হাত বাড়িয়ে দিতেই তোহা আলতো করে তার হাতের উপর হাত রাখলো। তিহান দৃঢ়ভাবে তা আঁকড়ে ধরে ব্যস্ত ভঙ্গিতে বলে, ইটের ওপর পা ফেলে আয় তিহু, অফিসে দেরি হয়ে যাচ্ছে। পড়বি না, আমি ধরেছি। তোহা আশ্বস্ত মনে পা বাড়ালো। সে যে কোনো ক্রমেই পড়বে না এ ব্যাপারে একেবারে নিশ্চিত। গাড়ি থামে কলেজের গেটে। বের হওয়ার আগ মুহূর্তে তিহান মানিব্যাগ থেকে 100 টাকার দুটো নোট বের করে তোহার হাতে ধরিয়ে দিয়ে বলে, ক্যান্ডি দেখে কিছু খেয়ে নিস, কিন্তু বাইরের উল্টাপাল্টা খাবার খাবি না, খবরদার। তোহা এক পলক তাকায়। খবরদার শব্দটা মানে সে জানে। তিহান খবরদার বলেছে মানে কথার অমান্য হলে যে আসলেই খবর করে ছাড়বে সে ব্যাপারে পূর্ব অভিজ্ঞতা আছে তার। সে টাকাটা তিহানের দিকে এগিয়ে নিচু গলায় বলে, আম্মু টাকা দিয়েছে তো, এটা লাগবে না। হাত বাড়ায় না তিহান, পূর্বের ন্যায় সাবলীল ভঙ্গিতে বলে, টাকা দিয়েছে তাই না? ব্যাগ চেক করতো, টাকাটা কি আদৌ সঙ্গে এনেছিস তুই? তোহা এক বুক আত্মবিশ্বাস নিয়ে বলে, এনেছি, আমার মনে আছে। তিহান চোখ ছোট ছোট করে তাকায়, দুই হাত বুকের মাঝে ভাঁজ করে বলে, দেখা তো, আমাকে বের করে দেখা। উত্তরে প্রথমেই জামার বাম পকেটে হাতড়ায় তোহা। টাকাটা না পেয়ে আরেক পকেটে হাতড়ায়। বুকটা দুরু দুরু কাঁপছে, তার মানে সে টাকা আনেনি, ডাইনিং টেবিলে ফেলে রেখে এসেছে। আমতা আমতা করে তিহানের দিকে তাকায় সে। মিচমিচে কণ্ঠে বলে, আপনি তো দেখেছেন, তো তখন বলতেন আমি টাকাটা নিতে ভুলে গিয়েছি, তাহলেই তো নিয়ে আসতাম। তোর সাহস তো দিন দিন বেড়েই চলছে রে, খালি মুখের উপর উল্টাপাল্টা জবাব দেশ। দেবো এক চর, যা ভেতরে ঢুক। ধমক শুনে রাগে মুখ ফুলাই তোহা। বেরিয়ে গিয়ে দরজা লাগিয়ে তিহানের ডাকে আবারও জানালা দিয়ে তাকিয়ে বলে, কি সমস্যা বলেন? ছুটির সময় গাড়ি পাঠিয়ে দেবো, আঙ্কেলের সাথে সোজা বাড়ি চলে আসবি। তোহা বুঝতে পারে তিহানের কাজ আছে, সেজন্যই সে আসতে পারবে না। তবুও নরম কোমল আকুতি ভরা স্বরে মিষ্টি করে বলে, আপনি আসবেন না? এক মুহূর্ত ভাবে তিহান, অতঃপর দৃষ্টি সামনের দিকে দিয়ে ছোট্ট করে বলে, আচ্ছা আসবো। কথাটা শোনা মাত্র মুখে বিস্তর হাসি ফুটে ওঠে তোহার। কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়ে সে গেটের ভেতর ঢুকতেই একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভার আঙ্কেলকে গাড়ি স্টার্ট দিতে বলে তিহান। রাত প্রায় 8টা। ক্লান্ত শরীরে বাড়ি ফিরছে তিহান। গায়ের শার্ট ঘামে লেপ্টে আছে শরীরের সাথে, চুলগুলো এলোমেলো। দুপুরে তোহাকে বাসায় দিয়ে আবারও একটা জরুরি মিটিংয়ে ছুটেছিল সে। অফিসের কাজে আর নিজের হেলাফেলায় দুপুরের লাঞ্চ করা হয়নি। ক্ষুধায় পেট চোচো করছে। ঘরে ঢুকতে ঢুকতে সে বলল, মা, টেবিলে খাবার দাও, ক্ষুধা লেগেছে। আফিয়া রান্নাঘর থেকে চেঁচালেন, ফ্রেশ হয়ে আয়, দিচ্ছি। তিহান আর কোনো কথা না বলে ঘরে ঢুকলো। জুতো জোড়া কোনো রকমে খুলে সোফায় হাত পা ছড়িয়ে গা এলিয়ে দিল। শার্টের বোতাম খুলে চোখ বন্ধ করে কিছু সময় সেভাবেই পড়ে রইল। একটু ঘুমাচ্ছন্ন ভাব আসতেই ধুম করে কিছু পড়ার শব্দে সচকিত দৃষ্টিতে চোখ মেলে তাকালো সে। বিছানায় চোখ পড়তেই হাত পায়ের আড়ষ্ট ভাব কেটে গেল মুহূর্তেই। তার বিছানার ডান দিকের কোণে ঘেঁষে ঘুমিয়ে আছে তোহা। ঘুমের ঘরে তোহার হাতে লেগেই পাশের টেবিলের ক্লকটা নিচে পড়ে গেছে। উঠে যায় তিহান, ঠোঁটের কোণে মৃদু প্রশান্তির হাসি। তোহাকে টেনে বিছানার মাঝখানে শুইয়ে দেয় সে। গায়ে জড়ানো অগোছালো ওড়নাটা পাশে সরিয়ে রেখে গলা অবধি কাঁথা টেনে দেয়। অতঃপর ধীর পায়ে দরজা ভিজিয়ে বেরিয়ে আসে। রান্নাঘরে যেয়ে আফিয়াকে উদ্দেশ্য করে বলে, টিহু আমার রুমে কেন মা? আফিয়া চুলোর গ্যাসটা নিভিয়ে দেয়। বাটিতে তরকারি বাড়তে বাড়তে বলে, বিকেলে এসেছিল, তোর সেলফ থেকে কোন বই নিবে বলে রুমে ঢুকলো। তারপর আমি যখন গেলাম তখন দেখে ঘুমিয়ে পড়েছে, তাই আর ডাকিনি। তুই ডেকে তুলে দে। তিহান কিছুক্ষণ চুপ থেকে বলে, না থাক, ঘুমাক, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার দাও। আফিয়া হাসলো কিন্তু কিছু বলল না। রুমে ফিরে আসে তিহান। তোহার কাছে যেয়ে কপালের মাঝখানটায় আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, আর কতভাবে মুগ্ধ করবে আমায়? এই মুগ্ধতার কি কোনো শেষ নেই? আমার চোখগুলো তো ক্লান্ত হয়ে পড়বে তোমার মুগ্ধতা দেখতে দেখতে। ইলিশ মাছের গরম গরম তরকারি দিয়ে ভাত খাচ্ছে তিহান। বেগুন আলু দিয়ে করা ইলিশ মাছটা আজকে একটু বেশি স্বাদ হয়েছে। ছেলেকে তৃপ্তি ভরে খেতে দেখে আফিয়া তার প্লেটে আরেকটু তরকারি তুলে দিয়ে বললেন, দুপুরে খাসনি তাই না? তিহান অমায়িক হাসল।
আফিয়া নিমেষেই বুঝে গেল তার হাসির মানে। গ্লাসে পানি ঢেলে তিহানের সামনে দিয়ে ক্ষুণ্ণ কণ্ঠে বলল, দুপুরে খাসনি তাই না? কেন এমন করিস? সবার খেয়াল রাখতে পারিস অথচ নিজের বেলায় যত অবহেলা।